আচ্ছা, তাহলে আমরা প্রথমে আজকের যে পরীক্ষা ছিল সেই প্রশ্নগুলো একটু সলভ করি, তাহলে দেখি কার কোথাও সমস্যা, তাহলে ওটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বরে বলছে যে আমি যাব কিন্তু তোমাকে আসতে হবে। এটি কোন বাক্য? এখন বাক্য তো আমরা জানি 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে যেমন ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন, এটা আসলে মানে সিম্পল, কোনো কিছু হা বোধক এগুলো হচ্ছে, না বোধক এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে সরল বাক্য। আর জটিল বাক্য একটা কথাকে একটু জটিলভাবে বলা, সেটা হচ্ছে জটিল বাক্য। এরকম জটিল বাক্য কেমন, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে তুমি এসেছিলে বিধায় আমি কিন্তু ওখানে গিয়েছিলাম, এরকম। এটা একটা জটিল বাক্য। আর এখানে বলছে আমি যাব কিন্তু তোমাকে আসতে হবে। যদি বাক্যের মধ্যে কনজাংশন থাকে এবং কনজাংশন দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করা হয়, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়। এখানে কিন্তু যৌগিক বাক্য। আর কনজাংশ হচ্ছে বাংলা কনজাংশনগুলো কোনগুলা দেখেন: কিন্তু, ও, এবং, অথবা, সুতরাং। এইগুলা দ্বারা যদি আপনার কোনো দুইটা বাক্যকে একত্রিত করা হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। এখানে বলা হয়েছে আমি যাব, এটা একটা কিন্তু সরল বাক্য। আমি যাব কিন্তু তোমাকে আসতে হবে, কিন্তু একটা অব্যয়। আর তোমাকে আসতে হবে, এটাও কিন্তু সরল বাক্য। আমি যাব কিন্তু তোমাকে আসতে হবে, যে কিন্তু দ্বারা এখানে যৌগিক বাক্যকে বোঝানো হয়েছে। কিন্তু, ও, অথবা এগুলো হচ্ছে যৌগিক বাক্য। এবার দ্বিতীয়টাতে যান, বলছে কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের জাতীয় কবি উপাধি দেওয়া হয়? উপাধি দেওয়া হয়েছে 1974 সালে, ঠিক আছে। আর 1976-এ তো উনি তো মারা গেছেন, বা ঢাকাতে ওনার দাফন করা হয়েছে আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আর কি। আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বর বলছে চল চল বুদ্ধ হবে না, টাইপে ভুল হয়েছে। এখানে চল 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 উদ্ধ গগনে বাজে বাদল, ঠিক আছে। এটা হচ্ছে এটা একটু কনফিউশন, এটা সম্ভবত অতুল বোস সেনই হবে আমার যেটা মনে হয়, কিন্তু আমার মনে হচ্ছে কাজী নজরুলও হবে। তো এটা আসলে আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে উঠাই দিছি, কারেন্ট অ্যাফেয়ার্সে অতুল প্রসাদ সেন দেওয়া আছে, এই জন্য আসলে আমি এটা এই ক্যান্সারটা রাখছি। তবে এটা দেখতে হবে, আসলে আমি আজকে সময় পাই নাই, ওইটা আমি একটু সার্চ দিয়ে দেখবো পরবর্তীতে, দেখে এটা জানিয়ে দেব। তারপর আপনি 4 নম্বর প্রশ্ন আমাকে দেখান, 4-এ যান। 4 নম্বর বলছে বিষাদ সিন্ধু একটি কি? এটা একটা উপন্যাস। বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের একটা বিখ্যাত উপন্যাস। সেটা হচ্ছে ওই যে ইসলাম ধর্মের আপনার যে হাসান হুসাইন কারবালার যে কাহিনীটা, সেটা নিয়ে একটা উপন্যাস, নাম হচ্ছে বিষাদ সিন্ধু। উপন্যাসটা আমি পড়ছি, পড়ে অনেক ভালো লাগছে, আবার কষ্ট লাগছে। কারবালার সব কাহিনীগুলা, এটা মুসলমানদের ইতিহাস জর্জরিত আছে। তারপরে দেখেন 5 নম্বর বলছে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। কারণ চলিত রীতি পরিবর্তনশীল। কেমন পরিবর্তনশীল? ঢাকাতে একরকম কিন্তু চলিত ভাষা, রাজশাহীতে একরকম, চাঁপাইনবাবগঞ্জে একরকম, চিটাগাং একরকম, সিলেটে একরকম, আমাদের নাটোরে একরকম। এই যে এক এক জায়গাতে এক এক রকম, এটা চলিত রূপের কারণে। কথা কিন্তু একই। ক্যারে ভাত খাইছু, এটা একটা ভাষা। যেমন হচ্ছে কিরে মামুর বেটা ভাত ভাত খেয়েছিস নাকি, এটা চাপাইয়ের ভাষা, একই বিষয়। চাপাই রাজশাহীর ভাষা এটা আর কি। আর ঢাকার ভাষা একরকম, সেরকম। যাই হোক, যার যার আঞ্চলিক ভাষা সেটা হচ্ছে পরিবর্তন। চলিত ভাষাটা হচ্ছে আঞ্চলিক ভাষা, এটা হচ্ছে পরিবর্তনশীল। আমরা বেশি ডিটেলস আলোচনা করছি না, আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। এই যে সঞ্চয়, সঞ্চয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? নিশ্চয়। সঞ্চয় মানে এটা হচ্ছে সন্দেহ আছে, এর বিপরীত তাহলে নিশ্চয় মানে নিশ্চিত একটা বিষয়, নিশ্চিত হবে, নিশ্চিত, এটা আমার নিশ্চিত হবেই। কিন্তু আপনি প্রত্যয় দিচ্ছেন, প্রত্যয় কিন্তু সঞ্চয়ের সামর্থক শব্দ। প্রত্যয় নিশ্চয়, সঞ্চয়ের হচ্ছে বিপরীত নিশ্চয় হবে।
এই হচ্ছে বিষয়। এখানে একটু আমাদের খেয়াল করতে হবে আমাদের বিপরীত শব্দ বলছে না সমার্থক শব্দ কিংবা সমভাষিক শব্দ এরকম বললে প্রত্যয়টা হইতো আর কি। আচ্ছা, তারপরে দেখি আমরা 7 নম্বর, কবর নাটকের রচয়িতা কে? দেখেন, কবর কিন্তু কবিতাও আছে, নাটকও আছে। যদি বলে কবর নাটকের রচয়িতা কে, তাহলে হচ্ছে মনির চৌধুরী। আর যদি বলে কবর কবিতার রচয়িতা কে, তাহলে জসিমউদ্দিন, পল্লীকবি জসিমউদ্দিন আর কি। তারপরে দেখেন 8 নম্বর, চোখ খোলা রাখা কী অর্থে ব্যবহৃত হয়? এটা একটা আসলে বাগধারা। চোখ খোলা রাখা মানে সতর্ক থাকা, এটা সতর্ক থাকা বলে না, চোখ কান খোলা রাখিস, অনেক সময় বলে মানুষের, সতর্ক থাকা আর কি। তাহলে এবার দেখেন 9 নম্বর, শুদ্ধ বানান কোনটি? সমীচীন, কারণ এটা তো দুইটাই দীর্ঘই হবে, সমীচীন। 10 নম্বর বলছে বাংলা ভাষা জ্যোতি চিহ্নের প্রবর্তক কে? এখানে বিহারীলাল চক্রবর্তী হবে না, জ্যোতি চিহ্ন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রবর্তক। জ্যোতি বা ছেদ চিহ্ন আমরা বাংলা মানে লেখার সময় ব্যবহার করে থাকি আমরা। মানে এর মানে প্রকারভেদে কতখানি থামতে হবে, এর মধ্যে বন্ধনী কুলন্ডন এগুলো আছে যে আমরা দেখে নিব। 10টা না 11টা জ্যোতি চিহ্ন আছে, এগুলো আমরা দেখে নিব। এটা হচ্ছে বিষয়। জ্যোতি চিহ্নের প্রবর্তকটা আমরা এটা দেখে নিব। তারপরে আপনার দেখেন কত নম্বর, এবার 11 নম্বর, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় কিন্তু বর্ণকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমরা বলবো বাংলার মোট বর্ণ হচ্ছে 50টি, এর মধ্যে হচ্ছে 32টি হচ্ছে আপনার কি 32টি পূর্ণমাত্রায়, অর্ধমাত্রা হচ্ছে 10টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, এটা মনে রাখবো। 32 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা হচ্ছে 10টি, মাত্রাহীন 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি, অর্ধমাত্রা 8টি, এটা মনে রাখবো। এটা হচ্ছে প্রথম বেশি, তারপর কম, তারপর বেশি, এরকম 32, 8, 10 এটা মনে রাখবো। তারপরে দেখেন পরবর্তীতে আমরা দেখছিলাম হরতাল। হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? আমরা জানি হরতাল শব্দটি হচ্ছে কোন ভাষার? এটা পর্তুগিজ হবে না, এটা গুজরাটি ভাষার। হরতালটা হচ্ছে গুজরাটি ভাষা। তারপরে দেখেন পরের প্রশ্নটা ছিল 13 নম্বর, আটো-সাটো এর বিপরীত শব্দ কি? তে আটো-সাটোর বিপরীত শব্দ কি? ঢিলে ঢালা। আটো-সাটো মানে কি? খুব টাইট বোঝাচ্ছে আর কি, আটো-সাটো। আর ঢিলে ঢালা মানে হচ্ছে আপনার টাইট বোঝাচ্ছেন এরকম। কলুর বলদ এ বাগধারের অর্থ কি? বোকা না। কলুর বলদ মানে হচ্ছে যে নিরেট পরিশ্রম করে আর কি, অমায়িক পরিশ্রম করে, কিন্তু তার কোনো, এটা বাগধারাতে প্রশ্ন, অমায়িক পরিশ্রম করবে, তার কোনো সফলতা পাওয়া যায় না, এটা হচ্ছে কলুর বলদ। ঠিক আছে। তারপরে দেখেন 15 নম্বর, বাংলা বর্ণের রূপকার কে? বাংলা চার্লস উইকিন হচ্ছে বাংলা বর্ণমালা আবিষ্কারক, কিন্তু রূপকার হচ্ছে পঞ্চানন কর্মকার। এটা আমরা জানি, এটা হচ্ছে পঞ্চানন কর্মকার। আগে খোদাই করার জন্য পাথরের মধ্যে কিংবা কাঠে খোদাই করে বর্ণ সংরক্ষণ করা হইতো। সেটা রাজশাহী বরেন্দ্র জাদুঘর আছে, অত গেছেন যেহেতু আপনার রাজশাহীর মানুষ, মেহেরুন্নেসা রাজশাহীর মানুষ, আপনারা দেখছেন। তারপরে হচ্ছে রোশনি আক্তার রাজশাহীর, আলমগীর হোসেন, আক্তার হুসাইন, সব রাজশাহীর মানুষ। রাজশাহী বরেন্দ্র জাদুঘরে দেখেন পুরাতন বর্ণ সুন্দর করে খোদাই করে দেওয়া আছে, ভেঙে গেছে, পাথরে খোদাই করা আছে। এটা হচ্ছে পঞ্চানন কর্মকার, এটা হচ্ছে করছে রূপরেখা করছে আর কি, উনি তৈরি করছে। তারপরে দেখেন মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা, এটা সন্ধি থেকে সন্ধির নিয়মে আসছে, এটা দেখে নেব আমরা। তারপরে 17 নম্বর বলছে 60 বছর পূর্তিতে যে অনুষ্ঠান, এটা হচ্ছে হীরক জয়ন্তী। এটা ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের শতবর্ষ জয়ন্তী, হীরক জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, ওরা ভাগ আছে, এটা আমরা দেখে নিব। এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষা পাশে ভাগ আছে, দেখে নেব। খিচুড়ি পাকানো অর্থ কি? খিচুড়ি পাকানো মানে এটার অর্থটা এরকম হবে যে হচ্ছে মানে এলোমেলো বাদায় দেওয়া, এরকম করে খিচুড়ি পাকায় দেওয়া। মনে করে আপনি একটা কথা বললেন
বলে একজন বললেন যে আমি এই কথাটা বললাম, তুমি এটা বলো না, বললে কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে যাবে। সে করলো কি, ইচ্ছা করে এটাতে বলে দিল কথাটা। এটা হচ্ছে খিচুড়ি পাকানো। তারপরে দেখেন 19 নম্বর বলছে ভাষার ক্ষুদ্রতম একক কি বলা হয়? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, ঠিক আছে, কারণ ভাষা আপনি যখন কথা বলবেন ধ্বনি উচ্চারণ না হলে তো ভাষা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তারপরে সংযুক্ত খ বলেন, ক্ষীয় বলেন, যাই বলেন, এটা হচ্ছে ক যোগ পেটকার মধ্যে স। আমরা কিন্তু যখন টাইপ করি বাংলা এটা কিন্তু লাগে। এই ছিল আমাদের 20টা প্রশ্ন, মোটামুটি সহজ ছিল। যারা পারছি তো ভালোই পারছি, দেখলাম মোটামুটি সবাই ভালো পারছে, আবার কিছু কিছু মানুষ দেখলাম হচ্ছে এটা পারে নাই। তো এই হচ্ছে বিষয়। তো এই প্রশ্নের সমাধানগুলো করলাম, দেখবেন যার কোথায় ভুল থাকে সেটা সংশোধন হয়ে যাবে। যাই হোক, এটা আলোচনা করলাম, এখন আমরা আর প্রসঙ্গ বড় করবো না, আমাদের মাঝে ওরা সবাই উপস্থিত হয়েছে। তাহলে সবাই ভালো আছেন না? সবাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি সর্দি হয়েছে গেছে। আলমগীর বন্ধু, ভালো আছো? আসসালামু আলাইকুম।